স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। মৃত্তিকার দেহটা বুকে লেপ্টে আছে, শরীরের আনাচে কানাচেতে লেগে আছে তার লম্বা চুল। সিঁড়ি বেয়ে ঘরে ঢুকে মৃত্তিকাকে বিছানায় শুইয়ে দেয় সে, গায়ে কমফোর্টার টেনে দেয়। মেয়েটা তার শার্ট টেনে ধরে রেখেছে ঘুমের ঘরেও। আফিম মৃত্তিকার মুষ্টিবদ্ধ হাতে বন্দি থেকেই পরনের স্যুট খুলে ফেলে এক হাতে, কষ্ট করে এক হাতে পায়ের বুট, হাতের ওয়াচ খুলে ফেলে। খুব ধীরে কাজগুলো করে সে। মৃত্তিকার ঘুমে ব্যাঘাত ঘটার ভয়ে শব্দও করে না। খুব সযত্নে মৃত্তিকার মাথায় হাত বুলিয়ে দেয় আফিম। চেয়ে থাকে কিছুক্ষণ, তার মুগ্ধকর দৃষ্টি পলক্ষীনভাবে নজর বোলায় মেলিদেহের প্রতিটি ভাঁজে। দুর্বেদ্য হাসে আফিম, চোখ জোড়াও সমান তালে হেসে ওঠে তার। মৃত্তিকার গালে হাতের খসখসে আঙুল চালিয়ে বলে, মাঝে মাঝে তোমার জন্য মায়া হয় মৃত্যু। তোমাকে আমি তৃপ্ত জীবন দিতে পারিনি। ঘুম ভাঙার পর মৃত্তিকা নিজেকে বিছানায় পেল। নিজেকে বিছানায় আবিষ্কার করে মৃত্তিকার মন মেজাজ খারাপ হয়ে গেল। তার মানে সবই স্বপ্ন ছিল? ওই লোকগুলো, ওই গোডাউন, সবই মৃত্তিকার ভ্রম? কিছুই কি তবে সত্য নয়? কিছুক্ষণ চুপচাপ বিছানায় বসে রইল মৃত্তিকা। পরক্ষণেই ঘুমের ঘোর কাটতে গত রাতের সব কথা মনে পড়ল মৃত্তিকার। মনে পড়ল সব সত্য, কোনোটাই তার ভুল নয়। আফিম আফিম আগাগোড়া একজন ভালো মানুষ। সব ঘটনা মস্তিষ্কে ধারণ হতে অজানা সুখে হৃদয় দুলে উঠল মৃত্তিকার। মৃত্তিকা বিছানা ছেড়ে নামে। আফিমকে কোথাও না পেয়ে সে কিচেনে ছোটে। দেখে আফিম কিচেনে কিছু একটা করছে। খুটখুট শব্দ আসছে সেখান থেকে। মৃত্তিকার ললাটে ভাঁজ দেখা দেয়। ধীর পায়ে কিচেনে ঢোকে সে। আফিমের পরনে কিচেন অ্যাপ্রন। খুব মনোযোগ দিয়ে পেঁয়াজ কাটছে সে। মৃত্তিকা এগিয়ে আসে ছেলেটার নিকট। পেঁয়াজের ঝাঁজে আফিমের চোখ লাল হয়ে গেছে। এই বুঝি টপ টপ করে পানি গড়াবে। নাক রক্তিম ছেলেটার। এমন অবস্থায় আফিমকে দেখে মৃত্তিকার হাসি পায় খুব। সে মুখ টিপে বলে, গুড মর্নিং শাফায়েত আফিম মির্জা। আফিমের হাসি চওড়া হলো, বলল, গুড মর্নিং মাই বেলাভড। তার সম্বোধনে মৃত্তিকার মনে খুশির জোয়ার বয়ে গেল। আফিম বড় বড় স্লাইস করে পেঁয়াজ কাটছে। চপিং বোর্ডের সর্বত্র পেঁয়াজ সরিয়ে ছিটিয়ে আছে। রান্নাঘরের অবস্থা নাজেহাল। চুলোয় ভাত বসিয়েছে আফিম। পেঁয়াজ কাটা শেষ হলেই সে ফোনটা নিয়ে ইউটিউবে ঢুকে কিছু একটা সার্চ করে। মৃত্তিকা পা উঁচু করে তার ফোনের স্ক্রিনে তাকিয়ে ফিক করে হেসে ফেলে সে। হাসতে হাসতে লুটিয়ে পড়ে আফিমের বাহুতে, বলে, এটা আপনি কি করছেন? মৃত্তিকার হাসিটা সহ্য হলো না আফিমের। গম্ভীর স্বরে সে বলল, কি করছি? এসব সার্চ দিয়ে কি লাভ? ইউটিউব সঠিক উত্তর দিতে পারবে? কেউ এরকম প্রশ্ন করে কখনো? ভাত হয়েছে কিনা বুঝবো কি করে? এ ধরনের প্রশ্ন কেউ আবিষ্কার করেনি। ইউটিউবও আপনার প্রশ্ন শুনে হাসবে। বলেই আবার হাসে মৃত্তিকা। আফিম পুনরায় ইউটিউবে সার্চ করে। লিখে, চালের দানা পুরোপুরি সিদ্ধ খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা বুঝবো কিভাবে? এতে মৃত্তিকার হাসির ঝংকার বাড়ে। আফিমকে সরিয়ে দিয়ে সে ভাতের চাল টিপে। ভাত হয়েছে বুঝতে পেরে সে চুলো থেকে কুকার সরায়। আফিমের অ্যাপ্রনের দিকে তাকিয়ে বলে, আপনি রান্না করতে এসেছেন কেন? আফিম স্বাভাবিক সুরেই বলে, তোমাকে খাওয়াবো তাই। আমি তো আছি। রোজ তুমিই করো। মৃত্তিকা হাসে। অতঃপর গত রাতের কথা স্মরণ হতেই অভিমান জমে। আফিম তাকে এতটা দিন মিথ্যে বলেছে। ঘুণাক্ষরেও টের পেতে দেয়নি নিজের পরিচয়। সে কি মৃত্তিকাকে বিশ্বাস করে না, ভরসা করে না? অজস্র মৃত্যুর মাঝে কেন ডুবিয়ে রেখেছিল তাকে? মৃত্তিকা সরে আসে সেখান থেকে। ওয়াশরুমে গিয়ে প্রায় মিনিট 20 শাওয়ার নেয়। গোলাপি রঙের কামিজ পরে বেরিয়ে আসে। আফিম অপেক্ষা করছিল তার জন্য। মৃত্তিকা বের হতেই আফিম টাওয়াল গায়ে ঝুলিয়ে নিল। ঘামে আর দুর্গন্ধে আফিম টিকতে পারছে না। ওয়াশরুমে যাওয়ার পূর্বে মৃত্তিকার দিকে নজর ফেরে সে। মৃত্তিকা কাল ফুলিয়ে রেখেছে, মুখে হাসি নেই। আফিমের মাথায় আসে না কি এমন করলো সে। মৃত্তিকা রেগে রয়েছে কেন? আফিম ওয়াশরুমে গেল, শাওয়ার নিয়ে বেরিয়ে এলো কিছু সময় পর। বিছানায় মৃত্তিকা বসে আছে। তার ভেজা চুলের পানিতে বেডশিট ভিজে গেছে। আফিম রাগ দেখালো, বলল, চুল মোছো। মৃত্তিকা শুনল না। ঘর থেকে বেরিয়ে যেতে নিলেই আফিম তার হাত টেনে ধরল, বাহু বন্ধনে আবদ্ধ করে বলল, কি হয়েছে? রাগ করেছো? অভিমান? মৃত্তিকা মুখ কুমড়া করে বলে, আপনি আমায় একটু বিশ্বাস করেন না, তাই না? আফিম সলজ্জ চোখে তাকালো, বলল, এমন কেন মনে হলো?
সত্যটা আপনি আমায় আগে জানালেন না কেন? বিশ্বাস করলে ঠিকই আগে জানাতেন। আফিম প্রত্যুত্তরে বলে, লুকিয়ে লুকিয়ে আমাকে ফলো করে ফিল্ড রুমে চলে গিয়েছিলে কেন? বিশ্বাস ছিল না আমার প্রতি? বিপরীতে এমন প্রশ্ন শুনে থমকালো মৃত্তিকা। হকচকিয়ে উঠল। আফিম মৃত্তিকার আড়ষ্টভাব বুঝতে পেরে তার মাথার তালুতে হাত ঠেকিয়ে বলল, মৃত্যু, আমি সময় নিয়েছিলাম, তোমাকে ঠিকই জানাতাম। আমি চেয়েছিলাম তুমি আমাকে ছন্নছাড়া আফিম ভেবেই ভালোবাসো, বখাটে প্রেমিক হিসেবে ভালোবাসো। মৃত্তিকার চোখ টলটলে হয়ে ওঠে। আফিম বলে, এসো চুল মুছে দিই। আমি পারবো। পারার দরকার নেই, সব যদি তুমি একাই পারো তবে তোমার জীবনে আমার ভূমিকা কি? মৃত্তিকা বসল বিছানায়। চুলগুলো আফিমের দিকে দিয়ে উল্টো ঘুরে বসে রইল। আফিম হেয়ার ড্রায়ার দিয়ে খুব সুন্দর করে মৃত্তিকার চুল শুকিয়ে দিল। কিছুক্ষণ পর একসাথে খাওয়া দাওয়া করার পর আফিম ছুটল কাছে। এখন আর তার মাঝে লুকোচুরি নেই। মৃত্তিকাকে বলেই সে কাজে গেল। আফিম বেরিয়ে গেলে মৃত্তিকার মাথায় একটি প্রশ্ন এলো। ওই দিন আব্বু কেন আফিমের সাথে তাকে চলে আসতে বলল? কেন এত দ্রুত বখাটে আফিমকে মেনে নিল? আফিমকে এই বিষয়ে প্রশ্ন করে লাভ হয়নি। মৃত্তিকা আফিমের রেখে যাওয়া ফোনটা থেকে আব্বুকে কল করল। কলটা ওঠালো মনোয়ারা। দু এক কথা বলার পর মৃত্তিকা আতিকুর রহমানকে ফোনটা দিতে বলল। এত প্রশ্নের তোপে পড়ে আতিকুর রহমান চুপ রইলেন। তৎক্ষণাৎ তিনি জবাব দিলেন না। মৃত্তিকা অধৈর্য হয়ে পড়ল। আব্বু চুপ থাকায় সে ফির জিজ্ঞেস করল, আব্বু শুনছো? শুনছি। বলছো না যে? আফিমকে তুমি ভালোবাসো, তাই পাঠিয়েছিলাম। অসুস্থ হয়ে পড়লে এখানে থাকলে শরীর আরো খারাপ করতে পারে। শুধুমাত্র এই কারণে তুমি মিথ্যে বলেছো? জোর দিয়ে কথাটা বলল মৃত্তিকা। আতিকুর রহমান আরও কিছুক্ষণ চুপ থেকে বললেন, আফিম এসে আমার কাছে অনুরোধ করেছিল যে ছেলেটাকে দেখেছি এলাকায় মারামারি করতে, গুন্ডামি করতে, দাপট দেখাতে। সেই ছেলেটা এসে আমার পা ছুঁয়েছিল তোমার জন্য। কিভাবে ফিরিয়ে দেই বলো? মৃত্তিকা স্তব্ধ হয়ে গেল। কণ্ঠনালী আটকে এলো। আফিম কি করে, কিভাবে সম্ভব এটা যে আফিম তার সামনে কেউ উঁচু স্বরে কথা বললে রেখে যায়? মারধর করে যে ছেলে কখনোই মাথা নোয়ায় না, নত সুরে কথা বলে না, যার আগাগোড়া পুরোটাই ক্ষমতার দাপট ব্যক্তিত্বের ঢাকা, সে কারো কাছে অনুরোধ জানাতে পারে? যার কাজ আদেশ করা, সে কি করে অনুনয় করে? কি বলছো এইসব? ওই বোকাটে ছেলেটা তোমাকে আমার কাছে ভিক্ষা চেয়েছে। তখন তোমার চেয়েও আমি বেশি অবাক হয়েছিলাম আফিমের এই কাজে। আমার মাথায় কিছুই ঢুকছে না আব্বু। আফিম এসে জানালো সে তোমাকে নিয়ে চলে যেতে চায়। আমি বাধা দেওয়াই সে নত হলো। আমার পা চাপটে ধরে বলল সে তোমাকে নিয়ে যেতে চায়, তুমি ছাড়া ওর ভালো মন্দ ভাবার কেউ নেই। আরও বলল আমার মেয়েকে আমি যেন ভিক্ষা দিই। সে আর কোনো কিছু আমার কাছে চাইবে না, তোমাকে ভালো রাখবে, অভিযোগ করার সুযোগ দিবে না। মৃত্তিকা বনে গেল। বলার মতো কিছুই পেল না। আতিকুর রহমান ফের বললেন, আফিম কেঁদেছিল, আমার পা ধরে নিঃশব্দে কেঁদেছিল। অমন জওয়ান তাজা ছেলে, যার রাগ দম্ভ অসীম, সে মাথা নত করে না, ভদ্রতার জ্ঞান যার নেই, কাউকে যে তোয়াক্কা করে না, সেই ছেলে আমার সামনে কাঁদবে আমি ভাবতেই পারিনি। অমন করে বললে কোন বাবা ছেলেকে ফেরাতে পারে বলো? মৃত্তিকা কলটা কেটে দিল। চোখজোড়া চলছে রীতিমতো, কান্না পাচ্ছে খুব। আফিম মানুষটা এমন কেন? তার কাজকর্ম আর সে দুটোই আলাদা। তাকে বোঝা যায় না, তার মন ছোঁয়া যায় না। সে আলাদা, সবার চেয়ে আলাদা। সে যা দেখায় তা সে না। তার ভেতরের সত্তা আর নরম, সুন্দর। মানুষটা তাকে এত ভালোবাসে কি করে? এই আফিম শুধুমাত্র মৃত্তিকাকে পেতে নত হয়েছে, কারো পা ছুঁয়েছে, কারো সামনে কেঁদেছে। পুরুষ মানুষ এমন আশ্চর্য রকমেরই সুন্দর কি করে হয়? শান্ত রাইমার সাথে কথা বলে না, রাইমা কথা বললেও তার উত্তর দেয় না। পুরোপুরি রাইমাকে সে উপেক্ষা করে। লাঞ্চ টাইমে শান্ত অন্য ছেলেদের সাথে বসে, ভুল করেও সে রাইমার দিকে তাকায় না। রাইমা শান্তর মনোযোগ পেতে কত কিছুই না করে, তবুও শান্তর নজর তার দিকে ফেরে না। অফ টাইমে রাইমা নিজেই আসে শান্তর কাছে, বলে, আপনি আমাকে ইগনোর করছেন কেন? শান্ত রাইমার কথায় পাত্তা দিল না। কারণ ছাড়াই ল্যাপটপটা অন করে ঘাটাঘাটি শুরু করে দিল। প্রচণ্ড রাগ হলো রাইমার। আশেপাশে কেউ না থাকায় শান্তর শার্টের কলার চেপে ধরল সে। হতবিহবল হয়ে তাকালো শান্ত। চট করে রাইমার হাত সরিয়ে দিয়ে তীব্র তেজ দেখিয়ে বলল, সমস্যা কি? আপনি আমার কলার ধরেন কোন সাহসে? রাইমাও সমান রেগে বলে, আপনি আমায় ইগনোর করছেন কেন? শান্ত চোখ গরম করে বলে, আমি আপনাকে কেবল বন্ধু ভাবতাম। আপনি যখন সম্পর্কটাকে বন্ধুত্বের চেয়েও এগিয়ে রাখছেন, তখন এই সম্পর্ক রাখার মানেই হয় না।
রাইমা অবাক হয়ে বলল। ভালোবাসা কি পাপ? শান্ত তাচ্ছিল্যের স্বরে হেসে বলল। ভালোবাসা পাপ না, তবে বিপরীত দিকের মানুষটা যদি অনাগ্রহী হয় তবে তা পাপের শামিল। আমি কি দেখতে সুন্দর নই? আমি কি বলেছি? তাহলে আমাকে ভালোবাসবেন না কেন? কারণ আমি আপনাকে ওই চোখে দেখি না। দেখেন না, এবার থেকে দেখবেন। আপনি বাড়াবাড়ি করছেন রাইমা। আপনি বাড়াবাড়ি করছেন শান্ত। ভালোবাসি আমি, অন্যায় করিনি। আপনারও উচিত আমাকে ভালোবাসা। শান্ত ফোঁস করে শ্বাস ফেলল। ডেস্কের ড্রয়ার থেকে একটি সাদা মতন কার্ড বের করে রাইমার দিকে বাড়িয়ে দিল। রাইমা ভ্রু কুচকে কার্ডটা দেখল, হাত বাড়িয়ে নিল মোটা কাগজটি। কার্ডটিকে সূক্ষ্ম নজরে দেখিয়ে বুঝতে পারল এটি বিয়ের কার্ড। কার্ডটি ভালোভাবে দুপাশে ছড়িয়ে খুলে বরের নামের দিকে তাকালো রাইমা। সঙ্গে সঙ্গে বাজ পড়ল রাইমার মাথায়। চট করে চোখ তুলে দেখল শান্তর দিকে। শান্ত পুরোপুরি স্বাভাবিক, কোনো রকম অনুশোচনা নেই চোখে মুখে। দু পকেটে হাত গুজে সে রাইমার অভিব্যক্তি দেখল। রাইমা ভুলে বসল স্থানকাল। থরথর করে কাঁপল তার সত্তা, চোখজোড়া বড় বড় হয়ে উঠল। নামটিতে পুনরায় ভালোভাবে দেখল রাইমা। উল্টে পাল্টে পরখ করল কার্ড। পরবর্তীতেও সবখানে একই নাম দেখে সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল। এটা কি শান্ত? এখানে বরের জায়গায় আপনার নাম লেখা কেন? শান্ত গম্ভীর স্বরে বলল। সামনের সপ্তাহে আমার বিয়ে, আমার কাজিনের সাথে। রাইমার হাত থেকে কার্ডটি পড়ে গেল। থমকে গেল সে, নড়চড় করাও ভুলে গেল। অভিব্যক্তি প্রকাশ করার ভাষাও খুঁজে পেল না মেয়েটা। হাঁসফাঁস করতে লাগলো। ঘন ঘন শ্বাস ফেলল মেয়েটা। ভেতরের তাণ্ডব বৃহৎ আকার ধারণ করতেই হেলে দুলে তার শরীর পরিচিতি নিল। শান্ত বুঝল রাইমার ভেতরের অস্থিরতা। দ্রুত নিচের চেয়ারটা টেনে বসিয়ে দিল ওকে। রাইমা স্থির, হম্বিতম্বি নেই, তার কথা নেই, নিজের ভাবনার প্রকাশ নেই। সে চুপচাপ বসে রইল। মস্তিষ্ক কাজ করতে ভুলে গিয়েছে, শরীরটা মাত্রাতিরিক্ত ভার লাগতে শুরু করেছে। ঢোক গিলে সে উত্তেজিত হয়ে বলল। মিথ্যে বলছেন, মিথ্যে এইসব। আমাকে পিছু হঠাতে আপনি এমনটা করেছেন, তাই না? মিথ্যে কার্ড ছাপিয়ে আমাকে আপনার থেকে আলাদা করতে চাইছেন। শান্তর মায়া হলো মেয়েটার এই অবস্থা দেখে। এই বুঝি মেয়েটা জ্ঞান হারাবে। ঘন ঘন শ্বাস ফেলছে সে। কণ্ঠেও জড়তা প্রকাশ পাচ্ছে। চোখ জোড়া বুঝে আসছে রাইমার। ছটফট করতে করতে সে উঠে দাঁড়ায়। শান্ত শীতল চোখে চেয়ে বলে। সত্যি বলছি, বিয়েতে আপনার নিমন্ত্রণ রইল রাইমা। মিথ্যে নাকি সত্য তা প্রমাণ হয়ে যাবে। তালগোল পাকিয়ে ফেলে রাইমা। তো চোখ বেয়ে অঝরে লোনা পানির প্রপাত বয়ে যায়। অস্থির অধৈর্য উত্তেজিত দেখাচ্ছে রাইমাকে। ঠক ঠক করে কাঁপছে, মাথা ঘুরছে। শান্তকে সে ভালোবাসে একদম প্রথম দিন থেকে। রাইমা মাত্রাতিরিক্ত চঞ্চল। বাবাকে কাছে পায়নি বলে মাই ছিল তার ভরসা। বাবা মায়ের শাসনটা যেমন বেশি ছিল, ভালোবাসাও ছিল ততটাই মজবুত। কখনো তাকে কোনো কিছুতে বাধা দেয়নি রাইমার পরিবার। রাইমার স্বাধীনতা পেয়েছে, মুক্ত জীবন পেয়েছে। এই মুক্ত জীবনে কখনো কাউকে ভালো লাগেনি রাইমার, কারো প্রতি আগ্রহ জাগেনি। ওই দিন বাসের মধ্যে ওই বোকা ছেলেটাকে দেখে হৃদয় হারিয়ে বসেছিল। অজানা ভালো লাগায় হৃদয় আবেশিত হয়েছিল। তার মতো বাচাল মানুষের জন্য অমন শান্তশিষ্ট বোকাশোকা ছেলেই চাইতো রাইমা। সে চাইতো রাইমা সারাদিন বকবক করবে, অপর মানুষটা তার বকবকানি শুনবে মনোযোগ দিয়ে। শান্তর বোকা কথা, সহজ সরল ভাবভঙ্গি সবটাই রাইমাকে মুগ্ধ করত। রাইমার ছটফটানি দেখে শান্ত বলে। দেখুন রাইমা, কষ্ট পাবেন না প্লিজ। আমি আপনাকে ওই চোখে দেখিনি, দেখার প্রশ্নই আসে না। আপনি ভালো মেয়ে। আপনার সাথে বন্ধুত্ব করে আমি অনেক কিছু শিখেছি, কিন্তু অন্যরকম অনুভূতির সন্ধান আমি পাইনি। আমাকে ভুল বুঝবেন না প্লিজ। রাইমা ফ্যাল করে তাকালো শান্তর দিকে। চুপ হয়ে গেল সে। কোনো রকম ভনিতা ছাড়াই উঠে গেল চেয়ার ছেড়ে। শান্ত পিছু ডাকলেও লাভ হলো না। রাইমা তার ডেস্ক থেকে ব্যাগটা নিয়ে ছুটে বেরিয়ে গেল। তার তারা অনেক। ছুটতে গিয়ে পিছলে গেলেও দমল না। ছুটতে ছুটতে বিড়বিড় করে সে বলল। আমি হেরে গেলাম ভালোবাসার এই খেলায়। আমি বাজেভাবে হেরে গেলাম। শান্ত আমার নয়, আমার ছিল না। আমি অন্ধকারে হাত ডুবিয়ে কাটা ধরেছি, আহত হয়ে মুখ থুবড়ে পড়েছি। ভুল করেছি। এখন আমি কি করব, কিভাবে ভাসবো? আমার বুক পুড়ছে, ব্যথা করছে। বেঁচে থাকায় এত কষ্ট কেন? অফিসের গেট থেকে বের হবার পথে একটি পাগলকে দেখল রাইমা। উস্কো খুস্কো চুল, ছেঁড়া নোংরা কাপড় পরে এক লোক হেঁটে যাচ্ছে। তার মুখে হাসি, জীর্ণ শীর্ণ বদন, পোশাক আশাকের অবস্থা করুণ।
জোড়া তালিতে আলঙ্গি, মাথায় হাত রেখে রেখে পাগলটা হেলে দুলে যাচ্ছে আর অদ্ভুত কুৎসিত গলায় গান গাইছে। ওরা মনের গোপন চিনে না, ওরা হৃদয়ের রং জানে না। রাজনীতি নিয়ে বাড়াবাড়ি রকমের তোলপাড় সব দেশে। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল নয়। গণমাধ্যমগুলো উল্টোপাল্টা প্রচারণার জন্য দায়ী। আফিম এসেছে চট্টগ্রাম বিমানবন্দরে, এখানে সে এসেছে বখাটে বেশে। হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে দাঁড়িয়ে বন্দরের আশপাশ নজর রাখছে সে। আশপাশে প্রচুর ভিড়, জনসমাগমে মুখরিত চারপাশ। নদীর তীর জুড়ে সারি সারি কন্টেইনার, লাল নীল সবুজ হলুদ, একটার ওপর আরেকটা স্তূপ করে রাখা। দূর থেকে দেখলে দেখায় রঙিন ধাতব দেয়াল। প্রতিটি কন্টেইনারের ভেতরে লুকিয়ে আছে তৈরি পোশাক, কোথাও যন্ত্রাংশ, কোথাও খাদ্যপণ্য। বিশাল ক্র্যাঙ্কগুলো সেই কন্টেনারগুলো এক স্থান থেকে আরেক স্থানে তোলে। তাদের দীর্ঘ বাহু আকাশের দিকে প্রসারিত। ক্রেন চলার সময় ধাতব ঘর্ষণের শব্দ আর সতর্ক সংকেতের সাইরেন প্রকাশ হয়। বন্দরের আশপাশের সড়কে শারীরিকভাবে দাঁড়িয়ে থাকে ভারী ট্রাক, ট্রেলার আর কাভার্ড ভ্যান। ইঞ্জিনের গর্জন, হর্নের শব্দ, চাকার ঘর্ষণ, সব শব্দরা ঝংকার তুলছে। ট্রেলারগুলো কন্টেইনার বহন করে এয়ার থেকে জেটিতে, আবার জেটি থেকে দেশের বিভিন্ন প্রান্তে। মাঝে মাঝে মালবাহী রেলওয়ে ওয়াগন ধীরে ধীরে এগিয়ে যায়। লোহার চাকা রেলের উপর ঘর্ষণ তুলে একটানা শব্দ তোলে। নদীপথে ছোট ট্রাকবোটগুলো বড় জাহাজকে ধীরে ধীরে ঘুরিয়ে নির্দিষ্ট স্থানে ফেরায়। বিশাল কন্টেইনার শিপ যখন সাইরেন বাজায়, তার গম্ভীর ধ্বনি নদীর দুই তীরে প্রতিধ্বনিত হয়। ডিজেলের গন্ধ বাতাসে মিশে তখন আফিম একপাশে দাঁড়িয়ে থেকে দেখে একটি লোক ইতিউতি করছে। তার কন্টেইনারের জাহাজটি নোঙর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জেটিতে। বিদেশে পণ্য পাঠানোর খুব তাড়াতাড়ি। পণ্য সময় মতো না পৌঁছলে হয়তো অর্ডার বাতিল হয়ে যাবে। আফিম তার প্রতিক্রিয়াগুলো পর্যবেক্ষণ করে। অন্য একজনের সাথে লোকটির কথাবার্তা শুনে আফিম বুঝতে পারে কাস্টমস অফিসে তার ফাইল আটকে আছে। কাগজপত্রের সমস্যা আছে বলে তাকে আটকে দেওয়া হয়েছে। পণ্য পাঠানোর ঝামেলায় পড়েছে লোকটা। আফিম এগিয়ে গেল লোকটির কাছে, বলল, আমিও তো মাল পাঠাবো, তা কাদের ঘুষ দেওয়া লাগবে? লোকটা আশপাশে ভালোভাবে চেয়ে সতর্ক হয়ে আফিমের কানের কাছে মুখ ঠেকিয়ে ফিসফিস করে বলে, আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাইব। থাগো কাছে যাইতে যাইতে অনেকের পকেট ভরব। আফিম বনে গেল, তবে অভিব্যক্তি প্রকাশ করলো না নিজের। চুপচাপ শুনে আরও কিছুক্ষণ বন্দরে থেকে চলে এলো সেইখান থেকে। যেতে যেতে পার্সোনাল ফোন থেকে পুলিশ ফোর্সের হেডকে টেক্সট করে জানালো, আজ রাতে তোমাদের ফোর্স থাকবে চট্টগ্রাম বন্দরে। ইটস অ্যান অর্ডার। নো স্ল্যাকিং অফ ইজ অ্যালাউড। স্ট্রিক্ট গার্ডিং মাস্ট বি এনফোর্সড। শাফায়াত আফিম মির্জা, আন্ডারকভার এজেন্ট, ফিল্ড অপারেটিভ। রৌদ্রোজ্জ্বল দিন শেষে সন্ধ্যের আলোতে পৃথিবী হয়ে উঠল নরম, শান্ত। মৃত্তিকা ব্যালকনিতে বসে রইল দীর্ঘ সময়। আফিম ফেরার প্রতীক্ষায় সময় কাটছে না। মানুষটাকে দেখার জন্য রীতিমতো হাঁসফাঁস করছে মৃত্তিকা। আফিম ঢাকায় ফিরেছে 1.5 ঘন্টা আগে। দলের লোকদের নিয়ে আজ উত্তরায় একটা বড়সড় গ্যাঞ্জাম করেছে সে। এক প্রাক্তন ছাত্রলীগ আফিমের দলের একটি ছেলেকে ব্যাট দিয়ে পিটিয়েছে। আফিমের লোকের দোষ ছিল যে সে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে সর্বসাধারণের মাঝে সমালোচনা করছিল, রাজনীতির ছলাকলা নিয়ে মুখ খুলেছিল। তাতেই ছাত্রলীগ ছেলেটা খেপে গিয়ে আফিমের লোককে মেরেছে। ছেলেটি ওই ছাত্রলীগকে মেরেছে, তবে আঘাত সে পেয়েছে বেশি। কল করেছে আফিম নামক বড় ভাইকে, আর তাই দ্রুত আফিম ছুটে গিয়েছে উত্তরায়। ওখানকার কিছু ছেলেপেলের সাথে আফিমের দলের মানুষের মারামারি লেগেছিল। আফিম দক্ষ, নিষ্ঠাবান ও প্রশিক্ষণপ্রাপ্ত এজেন্ট। তার কাছে এসব পাতি ছাত্রলীগ চুনোপুটি। ওদের মেরে কাজ করে ফেলেছে আফিম। প্রায় 6 জন ছেলের সাথে একসাথে দাঁড়ানোয় পেছন থেকে একটি লোহার রডের বাড়ি লেগেছে আফিমের বাহুতে। কালো দাগ পড়েছে সেথায়। মোটা বাহুতে সফেদ ইলাস্টিক ব্যান্ডেজ জড়িয়ে আফিম বাড়ি ফিরেছে। শার্ট খুলে কাঁধে ঝুলিয়ে বাড়ি ফিরেছে। মৃত্তিকা আফিমকে দেখে ছুটে এলো। তার বাহুতে ব্যান্ডেজ দেখে মৃত্তিকা দুহাত বুকে গুজে দাঁড়ালো, বলল, কোথায় ছিলেন সারাদিন? আফিম ভরকালো। এই মেয়েটা আজও জিজ্ঞেস করছে সে কোথায় ছিল। একজন এজেন্টকে এই ধরনের প্রশ্ন করা মানায়। যাক, মৃত্তিকা বদলায়নি, সে আগের মতোই আছে। কাজে গিয়েছিলাম। মারামারির কাজ?
আফিম কাঁধ পাকিয়ে মাথা চুলকে বলল। ওখান থেকে ফিরে উত্তরে গিয়েছিলাম। মৃত্তিকা দরজা থেকে না সরে বলল। বের হন, বাড়িতে আপনার জায়গা হবে না। ভেবা চেকা খায় আফিম, বলে। কেন, কি করলাম আমি? বাবা বলে গিয়েছেন আপনাকে যদি আমার ভালো না লাগে তাহলে আমি আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ক্ষমতা অধিকার রাখি। আমার এখন আপনাকে ভালো লাগছে না। ভালো না লাগার কারণটা বলো। হাত কেটে এসেছেন। কাটেনি, ফুলে গিয়েছে। মৃত্তিকা চোখ পাকায়, রাগে গা জ্বলে ওঠে মেয়েটার। দপদপ করে মস্তিষ্ক হুঙ্কার ছেড়ে বলে। আপনি মারামারি করতে যান কেন? এই হাত নিয়ে ঘরে ঢুকবেন না। আফিম ক্রুর হাসে। মৃত্তিকার কাছে এসে তার কোমর ধরে শূন্যে তোলে। হক ঝুঁকিয়ে যায় মৃত্তিকা। সে ভাসে হাওয়ায়। রাগান্বিত মুখটা লজ্জায় লাল হয়ে যায়। আফিম হেসে বলে। তোমার ওয়েট ক্যারি করতে পারছি, অতএব হাত ঠিক আছে। মৃত্তিকা মুখ ফিরিয়ে বলে। আপনি ভালো হবেন না? মারপিট বন্ধ করুন এবার। করব, সময় হোক। কবে হবে? ভালোবেসে বলবে যবে। মৃত্তিকা লোকটার দুষ্টুমি স্বর ঠিকই টের পেল। আফিম মৃত্তিকাকে বসিয়ে নিচেও চেয়ার টেনে বসল। মৃত্তিকার মুখের দিকে চেয়ে রইল আফিম। গোলাপি রঙের সুতির কামিজ মৃত্তিকার পরনে, মাথায় ওড়না টানা, মুখটা মসৃণ প্রসাধনীহীন। তাকে দেখতে অদ্ভুত সুন্দর লাগে আফিমের। আফিমকে এইভাবে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় মুসরামুসরি শুরু করে মৃত্তিকা। নতজানু হয়ে বলে। এভাবে কি দেখছেন? আফিম অবিলম্বে প্রত্যুত্তর করে। আমার বোকা মৃত্যুকে। মৃত্তিকা মিছে রাগ দেখায়, বলে। আমি বোকা? অবশ্যই, বোকা না হলে বখাটেই মানুষটাকে ভালোবাসতে। মৃত্তিকা কথাগুলো সাজিয়ে নিল, চোখ নামিয়ে বলল। ভালোবাসি কখন বললাম? আফিম মৃত্তিকার নত মুখখানা উঁচু করল, নাকের ডগায় ছোট্ট চুমু বসিয়ে বলল। ভালোবাসো না? মৃত্তিকা লজ্জায় কুটিয়ে যায়, মাথা নেড়ে না বোঝায়। আফিম মৃত্তিকার গালে হাত রেখে ঘনিষ্ঠ হলো। চোখাচোখি হলো দুজনের। আফিম ফের শুধালো। সত্যি ভালোবাসো না? মৃত্তিকা এবারও মাথা দোলালো। আফিম প্রগাঢ় হেসে মৃত্তিকার গালে ঠোঁট ছোঁয়ালো। নরম তুলতুলে গালটা পুরো ঠোঁটের ভারে দেবে গেল। চোখ বুঝে নিল মৃত্তিকা। আফিম তার ওড়নাটা সরিয়ে দিল, ঘাড়ে মুখ গুজে শ্বাস টানল বারবার। হেসে বলল। ভালোবাসো না জেনেও ভালোবাসি, কাছে আসবে না জেনেও মায়ায় ডুবি। মৃত্তিকার চিত্ত চনমনে হয়ে উঠল। আফিমের ঠোঁটে এলোমেলো হয়ে ঠোঁট ডুবিয়ে দিল খুব ধীরে। হতভম্ব চোখে চেয়ে আফিম পরক্ষণেই সায় জানালো। প্রগাঢ় চুমুতে ভরিয়ে দিল মৃত্তিকার গাল। অবিরত অনিয়ন্ত্রিতভাবে মেয়েটার গালে বাচ্চাদের মতো চুমু বসালো। মৃত্তিকা লাজে নুয়ে পড়ল। আফিম সুযোগ পেয়ে বসল। মৃত্তিকার গলায় চুমু খেয়ে বলল। সেভার মাই লাভ, আমার ভালোবাসা উপভোগ করো। মৃত্তিকা হাসল, আফিমের গলা জড়িয়ে ধরল। একে অপরের সাথে আলিঙ্গনে মত্ত হলো ওরা। শ্বাস প্রশ্বাসের ঘনত্ব বাড়ল। এতটুকু ফাঁক রইল না দুজনের মধ্যে। আদর যত্নে পরিপূর্ণ হলো দুজন। হুড়তোলা রিকশায় পাশাপাশি বসে আছে আফিম আর মৃত্তিকা। বাতাসের দাপটে আঁচল উড়ছে মৃত্তিকার। আফিমের বাহুর সাথে তার বাহুর ঘর্ষণে মৃত্তিকা মাঝে মাঝে কেঁপে উঠছে। মৃত্তিকা আবদার করেছিল সে রিকশায় আফিমের সাথে ঘুরবে। আফিম সে কথা রেখেছে। সন্ধ্যার হালকা আলোয় প্রিয়তমার সাথে বেরিয়েছে। মৃত্তিকা সিল্কের নীল শাড়ি পরেছে, আফিম ম্যাচিং করে নীল শার্ট আর কালো স্যুট পরেছে। দুজনকে একসাথে সুন্দর লাগছে খুবই। আশপাশের কিছু মানুষ হা করে তাদের দিকে তাকিয়ে আছে বাঁকা নজরে। মৃত্তিকার মনটা আজ উড়ু উড়ু। আফিমের পাশে বসে থাকতে তার ভালো লাগছে, আরাম লাগছে। ধানমন্ডি লেকের সামনে এসেছে মৃত্তিকা আর আফিম। একটি গাছের গুঁড়িতে বসে বাদাম চিবোচ্ছে মৃত্তিকা। আফিম টলটলে পানির দিকে চেয়ে আছে। মৃত্তিকা বাদামের খোসা ছাড়িয়ে হাতে নিল কয়েকটা। ফু দিয়ে বাদামের পাতলা আবরণ সরিয়ে আফিমের দিকে পাড়িয়ে দিল। ধরুন। আফিম মৃত্তিকার দিকে চেয়ে বলল। তুমি খাও। মৃত্তিকার রাগ করে, বলে। আমি দিচ্ছি, আপনার নিতে কি সমস্যা? আফিম আর বারণ করার সুযোগ পেল না, বাদামগুলো নিল। মৃত্তিকা আবারও একই কাজ করায় আফিম থামালো তাকে, বলল। মৃত্যু, হুম। তুমি খাও, আমার জন্য কষ্ট করতে হবে না বোকা। কষ্টের কি আছে? খাও তুমি, আরো কিছু আনবো? তুমি খেলেই আমার শান্তি। মৃত্তিকার মনে পড়ল তার বাবার কথা। আতিকুর রহমান সবসময় বলতেন, আমার মেয়ে খেলেই আমি খুশি, ও খেলেই আমার খাওয়া হয়ে যায়। বাবার পর মৃত্তিকাকে আফিমের মতো আর কেউ ভরসা দিতে পারেনি।
মৃত্তিকার হৃদয়ে আফিম তার স্থান পুরোপুরি দখল করে নিয়েছে। এই হৃদয়ে আফিম ছাড়া অন্য কারো প্রবেশ নিষিদ্ধ। আজ ওরা হাঁটলো অনেকক্ষণ। মৃত্তিকা আবদার জুড়ে ছিল একসাথে হাঁটবে রাস্তার কিনারা ঘেঁষে। হাতে হাত ধরে হাঁটতে গিয়ে মৃত্তিকা অনুভব করলো আফিম তাকে বশ করেছে। বশ না করলে এত দ্রুত মানুষটাকে মন দিল কেন মৃত্তিকা? কেন এত পাগল হলো মানুষটার জন্য? ভাঙা হৃদয়ে প্রেমের নীলনদ গড়ে তুললো কীভাবে? মৃত্তিকা জিজ্ঞেসও করলো, বলল। আপনি কালো জাদু জানেন আফিম? আফিম মৃত্তিকার বোকা বোকা কথায় মুখ কুঁচকে ফেলল, বলল। এসব কি বলো মৃত্যু? কথা বলার আর টপিক নেই? আমার মনে হয় আপনি আমাকে বশ করেছেন, সেজন্যই আপনাকে ছাড়া কিছু বুঝি না আমি। আফিম মুচকে হাসে। তার হাসিটার দিকে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে থাকে মৃত্তিকা। নিজেও হাসি সে। আফিম ঘাড় বাঁকিয়ে তার পানে চেয়ে বলে, ভালোবাসা দিয়েছে, এতটুকুই যথেষ্ট। বশীকরণ অনেক প্যারা। আজীবন ভালোবাসবেন? শেষ নিঃশ্বাস অবধি ভালোবাসবো তোমায়। আফিম তৈরি হচ্ছে। রাতে একটা অপারেশন আছে, ওটা শেষ হলেই সে ফিরবে। মৃত্তিকা বাইরে বেরিয়ে এগিয়ে দেয় আফিমকে, বলে। তাড়াতাড়ি ফিরবেন কিন্তু। আফিম শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে, চেষ্টা করবো পাখি। তুমি খেয়ে ঘুমিও, রাত জেগো না। আপনি যতক্ষণ না ফিরবেন আমার দুশ্চিন্তা হবে, দুশ্চিন্তায় ঘুম হবে না। মৃত্তিকার মাথায় হাত রাখে আফিম। তার চুলের উপরিভাগে চুমু খায় গভীরভাবে। মৃত্তিকা আঁকড়ে ধরে শক্ত পিঠটা, মুখ গুলিয়ে দেয় বুকে। আফিম হেসে ফেলে মৃত্তিকার বাচ্চা মুতে। গা দুলিয়ে হেসে সে বলে, আমাকে সিরিয়াস করছো? ছি, তোমার এত অধপতন হয়েছে মৃত্যু। মৃত্তিকা আফিমের গাল থেকে মাথা তুলে বলল, স্বামীকে সিরিয়াস করাই যায়, অন্য কাউকে তো করছি না। আপনি বাগড়া দেওয়ার কে মশাই? আমার জামাইকে আমি সিরিয়াস করব নাকি আদর করব তা আপনাকে আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি নাক গলানোর কে? আফিম ফির হাসে। আজ বড্ড হাসতে ইচ্ছে করছে। মৃত্তিকার কথাবার্তা শুনে আফিমের যেতে ইচ্ছে করছে না কোথাও। মেয়েটাকে বুকে জড়িয়ে পুরো রাত সে কাটিয়ে দিতে ইচ্ছে করছে। সে মৃত্তিকার দু বাহু টেনে বলে, আপনার জামাইকে যে এবার যেতে হবে, এভাবে লেগে থাকলে তো তার কাজ কামে মন বসবে না। মৃত্তিকা হাসল, ছেড়ে দিল আফিমকে, বলল, ঠিক আছে, আসার পথে আমার জন্য অসংখ্য চুমু আর আকাশ সমান ভালোবাসা নিয়ে আসবেন, কেমন? মৃত্তিকার গাল টেনে দিল আফিম, বলল, আরো বেশি আনবো, চিন্তা করো না। আফিম চলে গেল। ফিল্ড রুমে বসে প্রস্তুতি নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো সে। চোখের লেন্স বদলে নিল, বুটের তলায় হ্যান্ডবেল্টের মাঝে পিস্তল নিল। পুলিশ ফোর্সকে নির্দেশ দিতেই ওরা চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট জারি করে দিল। সার্চ করতে শুরু করলো প্রতিটি কন্টেইনার। একে একে পুরো বন্দরের প্রত্যেকটি জাহাজে তল্লাশি শুরু করলো পুলিশেরা। আফিম আড়ালে লুকিয়ে রইল। দূর থেকে অনুবীক্ষণ যন্ত্রটা দিয়ে পুলিশের কার্যক্রম দেখতে লাগলো। কোনোভাবেই যেন ওরা কাজে গড়িমসি না করে, সেই জন্যই আফিম নিজে এখানে এসেছে। বেশ কিছুক্ষণ পুরো বন্দর তল্লাশি চালিয়ে পুলিশের একজন সিনিয়র এলো আফিমের কাছে, বলল, এজেন্ট। আফিম অনুবীক্ষণ যন্ত্র রেখে বলল, কিছু হয়েছে? পুলিশটি ফিসফিসিয়ে বলল, বেআইনি অস্ত্র মাদক দ্রব্য পাওয়া গেছে। ধরেছেন ওদের? মালগুলোকে থানায় রাখুন। লোকটি আরও ফিসফিস করে বলল, উপর মহল থেকে নির্দেশ আছে, মালগুলোকে পৌঁছে দিতে হবে। আফিম অবাক হলো খুব, বলল, কি বলছেন? স্যার, এইসব অনেক আগে থেকেই পাঠানো হচ্ছে অন্য দেশে। কেউ কিছু বলে না, কারণ স্বয়ং দেশের ক্ষমতাধর মন্ত্রীরা এর সাথে জড়িত। আমি এখানে চুনোপুটি, এসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আফিম রেগে গেল, ধুমকে বলল, লাভ নেই মানে? আজগুবি কথা বলেন কেন? অবৈধ অস্ত্র পাচার করা হচ্ছে দেখেও আপনারা তাদের আটক করছেন না, ভয় পাচ্ছেন? স্যার, আমাদের উপর হামলা করা হতে পারে, এসবে আমি থাকতে পারবো না। আফিম রেগে বলে, আপনারা নাই করতে পারেন, আমি ধরবো ওদের। আফিম বন্দরের জাহাজগুলোর কাছে গেল, একে একে সমস্ত কন্টেইনার বের করলো। সবাই নিষেধ করলো, হুমকি দিল। আফিম কারো কথাই গায়ে মাখল না। যেটি লোকজন হিংস্র হয়ে উঠল, বলল, আপনি এসবে হাত দিচ্ছেন কেন? স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর নির্দেশেই এই অস্ত্রগুলো চালান করা হয়। আপনার কথাই হবে, এগুলোকে যেতে দিন, নইলে আপনার পাশাপাশি আমাদেরও বিপদ হবে। আফিম হেসে বলে, জনগণ কি জানে ক্ষমতাসীন এই মন্ত্রীরা তাদের চোখের আড়ালে তাদের থেকে অর্থ নিয়ে অন্য দেশে অস্ত্র পাচার করছে? জানলে কি হবে জানেন?
স্বয়ং মন্ত্রীরাই যদি হয় দেশের শত্রু, তাহলে দেশকে সুরক্ষা দেবে কে? আমি আফিম মির্জা অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করিনি, করবো না। আমি এর একটা বিহিত করবই। জোর দেখিয়ে পুলিশদের দিয়ে সবগুলো লোককে আটক করলো আফিম। আফিম নিচে দাঁড়িয়ে থেকে জাহাজের লোকগুলোকে সেলে ভরল, একের পর এক প্রশ্ন ছুড়ল, আঘাত করলো লোকগুলোর পিঠে পায়ে। প্রশ্ন আর মারের তোপে পড়ে সবটা স্বীকার করতে বাধ্য হলো ওরা। আফিম বুঝতে পারলো অনেক আগে থেকেই এমনটা হয়ে আসছে। সরকারের বিরুদ্ধে কথা বললে প্রাণ হারাবে, এই ভয়ে কেউ আওয়াজ তোলেনি। সবাই এই সত্যটা গোপন করবেও। আফিম সবাইকে জিজ্ঞাসাবাদ করে সব জানতে পারে। খবরটা পৌঁছে যায় আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর কানে। থানা থেকে বের হবার মুখে কনস্টেবল আফিমকে সাবধান করে, বলে, আপনি বরং আপনার পরিবারকে সাবধানে থাকতে বলেন। ওরা যা খুশি করে ফেলতে পারে। সাপের লেজে পা দিয়েছেন, সবল খাবার জন্য প্রস্তুত হন। বাড়ি ফিরে বিছানায় গা এলিয়ে দিল আফিম। খাওয়া দাওয়া করে জব্বর একটি ঘুম দিল। ঘুম ভাঙলো ফোনে রিংটোনে। নাম্বারটা অপরিচিত হলেও পার্সোনাল ফোনে কল আসে। আফিম কলটা তুলল। ওপাশ থেকে আইনমন্ত্রী নিজে বলে উঠল, সভায়েত আফিম মির্জা। জি, কে বলছেন? আইনমন্ত্রী ইলিয়াস বলছি, দেখা করতে পারবে একটু? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। আমার ভবনে চলে এসো তাহলে, আমি অপেক্ষায় থাকবো। ওই দিন তোমার সাথে ভালো করে কথাই হলো না, এসো বসে কথা বলি। আফিমের আর ঘুম হলো না। তার এই আমন্ত্রণ ঠিক কিসের জন্য তা আফিম জানে। তার তুখর মস্তিষ্ক সবটাই জানান দিয়েছে তাকে। মৃত্তিকাকে জানিয়ে সে বের হলো বাড়ি থেকে। যাবার সময় কি মনে করে একটি ছোট্ট পেনড্রাইভ মৃত্তিকার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা কাছে রাখো, কোনোভাবেই এটা হারাবে না, ঠিক আছে? মৃত্তিকা না বুঝে বলল, কি আছে এতে? জানতে হবে না তোমায়, এটা গোপনে রেখো, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে। আর শোনো, আমি না আসা অবধি বাইরে যাবে না। আজ টিউশনে যেতে হবে না। কিন্তু কেন? আমি বলেছি যখন কারণ আছে বলেই বলছি। কয়েকদিন তুমি বাড়ি থেকে বের হবে না। শত্রুরা উৎপেতে আছে, কখন কিভাবে আক্রমণ করবে বলা যায় না। কারা আপনার শত্রু? পরে বলবো, এখন যেতে হবে। বাবা ফিরেছে না? হ্যাঁ, সকালেই ফিরেছে। আচ্ছা, আমি দেখা করে আসি তাহলে। আশরাফ মির্জাকে আফিমের পরিচয় জানিয়ে দিয়েছে মৃত্তিকা। উত্তেজনায় চুপ থাকতে পারেনি সে। আশরাফ মির্জা বাড়ি ফেরার সাথে সাথে মৃত্তিকা গড় করে সব বলে দিয়েছে। ছেলের এই কাজে তিনি বাকরুদ্ধ। কিছুতেই এসব বিশ্বাস করতে পারছেন না তিনি। মৃত্তিকা সব ঘটনা জানিয়েছে। জানার পর অভিমানে বুক পড়েছে তার। এমন একটা ভালো ছেলেকে সে কতই না বকেছে, কতই না কষ্ট দিয়েছে। আর আফিমও সমানভাবে তাকে কষ্ট দিয়েছে, মিথ্যে বলেছে দিনের পর দিন। বাবাকে একটুও ভরসা করেনি ছেলেটা। আফিম ফেরার পরেও তিনি কথা বলেননি, চুপচাপ বসে আছেন ঘরে। আফিম গুটি গুটি পায়ে এগিয়ে আসে বাবার ঘরে, বলে, কেমন আছেন? অভিমানে মুখ ফিরিয়ে নিলেন আশরাফ মির্জা, বললেন, ভালোই তো থাকবো। আফিম বাবার অভিমানে পুরো হওয়া মুখ দেখে হেসে বলে, এই বয়সে আপনাকে এমন নাটক মানায় না। যার ছেলে পাক্কা অভিনেতা তার বাবে একটু আধটু নাটক করবে না? দোয়া করুন, কাজে যাচ্ছি। ধোয়া যদি চাইতে আগেই জানাতে। আফিম ধীর পায়ে এগিয়ে এলো আশরাফ মির্জার কাছে। সহসা সে জড়িয়ে ধরল তার বাবাকে। আকস্মিক জড়িয়ে ধরায় আশরাফ মির্জা হতভম্ব হয়ে গেল। চোখে পানি জমে তার। তিনিও শক্ত হাতে জড়িয়ে ধরলেন ছেলের পিঠ। কিছু সময় এভাবেই অতিবাহিত হলে শব্দ করে কেঁদে ফেলেন আশরাফ মির্জা, বলেন, তুমি আমার আদর্শ ছেলে, আগে কেন বলনি আমাকে? কত গালমন্দ করছিলাম তোমাকে, একটি বারও কি আমাকে জানানো যেত না? আফিমের চোখেও পানি জমে, বলে, আপনি তো এই পোশাকটাকে পছন্দ করেন না। বখাটেগিরি তো পছন্দ করি না, তবুও তাতে জড়িয়েছ। এটা আমার কাজেরই অংশ বাবা। একবার জানালে কি হতো? আপনার শাসনগুলো হারিয়ে যেত। কবে এসবে জড়ালে? বছর 4 হয়েছে। অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক অপারেশনে সামিল হতে হয়েছে, আর আজ আমি এখানে। আশরাফ মির্জা ছেলের পিঠ চাপড়ে দিলেন। খুশিতে তার চোখ মুখ মাত্রাতিরিক্ত সতেজ দেখায়। গর্বিত ভঙ্গিতে বলেন, কাজ শেষ, তাড়াতাড়ি ফিরবে, একসাথে রাতের খাবার খাবো, মুভি দেখবো। ঠিক আছে। আইনমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে এসেছে আফিম। আফিমকে দেখে গার্ডরা গেট খুলে দিল। তবে ওরা আফিমের পুরো বডি সার্চ করলো প্রথমে। এরপরে আফিমকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। আফিম সেখানে ঢুকতেই আইনমন্ত্রী ইলিয়াস এগিয়ে এলেন। তিনি খুব আয়োজন করে আফিমকে নিজ ঘরে প্রবেশ করালেন, ফুল দিয়ে স্বাগতম জানালেন। প্রথমে আফিমের খোঁজ খবর নিলেন তিনি, কলাকৌশল বিনিময় করলেন।
একটু পরে ভবনটিতে প্রবেশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আফিম এবার তার আমন্ত্রণের কারণটি বুঝে গেল সবটা পরিষ্কারভাবে। দুজন ক্ষমতাধর মানুষের মুখোমুখি বসে সে বলল। হঠাৎ ডেকে পাঠালেন? স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষিপ্ত স্বরে বললেন। তুমি আমাদের মাল আটক করেছো কোন সাহসে? আফিম হেসে বলে। ভুল তো করিনি। সরকারি কর্মচারী আমরা, দেশের জন্য কাজ করি। দেশের সুরক্ষায় লড়তে হলে আমাদের সাহস বরাবরই বেশি থাকতে হয়। আইনমন্ত্রী নিচু কণ্ঠে বললেন। জীবন হারানোর ভয় নেই তোমার। এখন যদি তোমাকে মেরে ফেলি কেউ জানবে না। তোমাদের মতো পিঁপড়াকে পায়ে পিষে মেরে ফেললেও কেউ উচ্চবাচ্য করবে না। ঠান্ডা মাথায় ইলিয়াস আফিমকে থ্রেট দিল। আফিম বুঝল সবই। সেও ঠান্ডা মাথায় প্রত্যুত্তরে বলল। আমার সৌভাগ্য আপনাদের মতো ষাঁড় আমার মতো পিঁপড়াকে মারার জন্য মরিয়া হয়ে উঠেছে। এ ধরনের ভাগ্য কয়জনের হয় বলুন? এসব থেকে সরে আসো, যা চাও তাই পাবে। আমাদের হয়ে কাজ করো, তোমার মেধা আমাদের জন্য খাটাও। জীবনে কোনোদিন কোনো কিছুর অভাব হবে না। আফিম হেসে উঠে দাঁড়ায় সোফা থেকে, বলে। সরি, বাট আপনাদের এই দুর্দান্ত প্রস্তাব আমাকে ফিরিয়ে দিতে হচ্ছে। আমি আফিম মির্জা ন্যায়ের জন্য লড়ি, অন্যায়কে কখনো সমর্থন করি না। আপনারা যেই হন না কেন, আমি পিছু হটব না। ভালো করে ভেবে দেখো, যতটা সহজ ভাবছো জীবন তোমার ততটা সহজ হবে না। আমার লোকদের আটক করেছো, ভাবছো ছাড় পাবে? না, ভুল করেও ছাড় পাওয়ার কথা ভাবছি না। বিষাক্ত বিষ ছড়িয়ে দেওয়া সাপের লেজে পা রেখেছি, বিষের তো ভেতো পড়তেই হবে। আফিম কথায় কথায় অপমান করলো দুজনকে। ওরা রেগে গেল খুব। আফিম উঠে গেল। দুজন ক্ষমতাশালী তুখোর নেতা ক্ষিপ্ত হয়ে তাকিয়ে রইল আফিমের দিকে। আফিম বেরিয়ে যেতেই একযোগে হেসে উঠল ওরা। আজ রাতের ঝুম বৃষ্টি মৃত্তিকার হৃদয়ে কাঁপন ধরিয়েছে। ঘরের সফেদ পর্দাগুলো বারংবার উড়ে ধাক্কা খাচ্ছে দেয়ালের সাথে। মৃত্তিকার খুবই খুব বেঁচে। আফিম হয়তো আজ ফিরবে না, তার কি সব কাজ আছে, শেষ করে তবেই ফিরবে। মৃত্তিকা কমফোর্টার টেনে আরামে চোখ বুঝে নিল। আফিমের অবয়ব ভেসে উঠল চোখের পাতায়। তার অত্যাধিক সুন্দর মুখখানা মৃত্তিকার চোখ বুঝেও স্পষ্ট দেখল। মিটিমিটি হাসলো সে। পরক্ষণেই উঠে গিয়ে কাভার থেকে আফিমের ব্যবহৃত কালো শার্টটা আঙুলের মুঠোয় নিয়ে নেড়েচেড়ে দেখল। চুমু খেলো কি মনে করে। শার্টটা নাকের কাছে টেনে শুকে নিল করপ পারফিউমের ঘ্রাণ। পুরুষালী দেহের মাতাল করা সুগন্ধি। একটুখানি সময় গড়াতেই বাড়ির বাইরে থেকে আওয়াজ শুনতে পায় মৃত্তিকা। শব্দগুলো বেশ জোরালো। মৃত্তিকা ব্যালকনিতে এসে নিচে ঝুঁকে দেখল দারোয়ান চাচা চেঁচামেচি করছে। একটি বড়সড় অ্যাম্বুলেন্স এসে থেমেছে তাদের বাড়ির সামনে। বেশ কিছুজন লোক কথা বলছে চাচার সাথে। চাচা আশরাফ মির্জাকে ডাকছে, মৃত্তিকাকেও ডাকছে। খুব জোরে কেঁদে কেঁদে হাঁক ছুটছে। মৃত্তিকার মস্তিষ্ক হঠাৎই খারাপ সংবাদের আগাম লক্ষণ ছুড়ে দিল। বাচক লাফাচ্ছে মৃত্তিকার। যদিও মৃত্তিকা বাচক লাফালে বিপদ হয় এমন কুসংস্কার বিশ্বাস করে না, তবু বুকটা ধরফর করে উঠল ওর। শাড়ির কুচি উঁচু করে ছুট লাগালো গেটে। সিঁড়ি বেয়ে নিচতলায় এসে দৌড়ে এসে গেটের বাইরে গেল। লোহার গেটের সামনেই গাড়িটি দাঁড়িয়ে আছে। চাচার সমানে কেঁদে চলেছে মাথায় হাত দিয়ে। তাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। গাড়িটির কাছাকাছি এসে মৃত্তিকার পায়ের গতি কমে। বুক ভার হয়ে আসে অজানা কারণে। নিঃশ্বাস ভারী হয়ে আসে। আশরাফ মির্জাও ছুটে এলেন। চাচাকে জিজ্ঞেস করলেন কাদার কারণ। চাচা বলতে পারলেন না, বরং মৃত্তিকার আশরাফ মির্জাকে দেখে আরও উচ্চস্বরে কাঁদতে লাগলেন। মৃত্তিকার মনের মাঝে ভয় ঢুকে গেল। কয়েকজন সুঠাম দেহের লোক আশরাফ মির্জার কাছে এসে দাঁড়ালো। একটু সময় নিয়ে মাথা নত নিচু কণ্ঠে বলল। আমরা অত্যন্ত দুঃখিত এ ধরনের সংবাদ নিয়ে আসার জন্য, কিন্তু কিছু করার নেই। আমাদের খবরটা জানাতেই হতো। আশরাফ মির্জা আঁতকে উঠলেন। ওরা কি বলতে চায় তিনি ভেবে পেলেন না। বললেন, কি বলছো, ভালো করে বলো। একজন লোক মাথা নত করে বলল, আপনার ছেলে সাফায়াত আফিন মির্জা আর বেঁচে নেই। মিশনে প্রতিপক্ষের গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন। লোকটির বলা কথা বিস্ফোরণের মতো প্রকট আওয়াজ তুলল গগনে। হতভম্ব হয়ে গেলেন আশরাফ মির্জা। হা করে তাকিয়ে রইলেন সকলের দিকে। বিশ্বাস করতে পারলেন না কথাগুলো। মৃত্তিকা এগিয়ে এলো, বলল, কাকে খুঁজছেন আপনারা? একজন বলল, আমরা আফিম মির্জার লাশ তার পরিবারের কাছে পৌঁছে দিতে এসেছি। কথাটা শোনা মাত্রই মৃত্তিকা আকাশ পাতাল এক করে গগন বিদারে চিৎকার করে উঠল। মস্তিষ্ক ফাঁকা হয়ে এলো ওর। কোনো প্রশ্ন করার পূর্বেই কয়েকজন লোক পিকআপ থেকে সাদা কাফনে মোড়ানো একটি লম্বাটে লাশ নামালো বাড়ির দুয়ারে। মৃত্তিকার হাত পা কাঁপছে।
চোখ পানিতে টুইটুম্বুর, দাঁড়ানোর শক্তি পায় না সে। হাত পা কাঁপে থরথর করে, শরীরের রক্ত চলাচল কিছু সময়ের জন্য স্থির হয়ে পড়ে। আশরাফ মির্জার সঙ্গে সঙ্গে লাশটির মুখ খুলে ফেলেন। সাদা কাপড়ে মোড়ানো রক্তাক্ত দেহটায় চোখ বুলে চট করে লাশের মুখের ওপর থেকে সাদা কাফন সরিয়ে ফেলে। সাদা কাপড়টা সরানোর সাথে সাথে ফ্যাকাশে ধবধবে ফর্সা একটি নিষ্পাপ মুখ প্রতীয়মান হয়। আশরাফ মির্জা এক ঝটকায় কাপড়টা ফেলে কিছুটা দূরে লাফ দিয়ে বসে পড়েন। আফিমের লাশ, নিষ্পাপ মুখ, সুন্দর অবয়ব, শক্তপোক্ত দেহটা সাদা কাপড়ে মোড়ানো। তার ছেলে শুয়ে আছে লাশ হয়ে, সে বেঁচে নেই। আফিম আর বাবা বলে ডাকবে না আশরাফ মির্জাকে? কথায় কথায় বিয়ে করো বলে বিরক্ত করবে না আর? আফিম কোনো দিন উঠবে না, ডাকবে না, তাকে ছোঁয়া যাবে না, দেখা যাবে না। আশরাফ মির্জা আফিম বলে এক চিৎকারে লুটিয়ে পড়েন ধুলোবালি জমা সিমেন্টের রাস্তায়। বুকে হাত চেপে চিৎকার করে কেঁদে ওঠে হাউমাউ করে, বলে, ওরে আমার বাপরে, ওরা আমার আফিম, আমার ছেলে, আমার একমাত্র মানিক, আমার কলিজারে বাবার বুকটারে শূন্য করে দিলি আফিম, আমার বুকের দন, আমার জীবন, আমাকে রেখে চলে গেলি। ওরে বাপ, আমায় এই মরণ যন্ত্রণা দিলি আফিম। বলতে বলতে তিনি চাপড় দেন রাস্তায়। এক নাগারে রাস্তায় নিজের হাত দ্বারা আঘাত করে, হাত পা ছোড়াছুড়ি করে কাঁদেন। মৃত্তিকার ঠায় দাঁড়িয়ে, পা চলছে না। আশরাফ মির্জার চিৎকারে তার শরীর তুলে ওঠে। বিশ্বাস হয় না তার কথা। দূর দূর বুকে সে এগিয়ে যায় লাশের দিকে। ঝাপসা চোখে মুখটা স্পষ্ট হয়ে ধরা দেয় তার চোখে। মৃত্তিকা শরীরের আঁচল দিয়ে চোখ মুছছে। আর একটু কাছে গিয়ে লাশটার দিকে ভালো করে নজর ফেলতে মৃত্তিকার হৃৎপিণ্ড ঝলসে ওঠে, অস্ফুটে বলে ওঠে, আফিম। মৃত্তিকা হামলে পড়ে লাশের দিকে। সাদা কাপড়টা সরিয়ে উন্মাদের মতো আঁকড়ে ধরে বলিষ্ঠ দেহটাকে। বুকের মাঝে টেনে উদ্ভ্রান্তের মতো চুমু খায় মৃত মুখে। আফিমের হাত পা মাত্রাতিরিক্ত ঠান্ডা। আফিম হাত পা ছেড়ে দিয়েছে। ফর্সা শরীরটায় যেন রক্ত নেই, ধবধবে দেখাচ্ছে দেহটা। মৃত্তিকা আফিমের মুখ দু হাতে ধরে। চোখ থেকে পানি পড়ছে মেয়েটার, গলা বুক ভেসে যাচ্ছে লোনা পানিতে। আশরাফ মির্জা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছেন। দারোয়ান চাচা আফিমের বন্ধুদের কল করেছে। ওদিকে মৃত্তিকার খেয়াল নেই। আফিমের লাশটার দিকে সে অবুঝের মতো তাকিয়ে থেকে জিজ্ঞেস করে, আপনি এভাবে রাস্তায় শুয়েছেন কেন আফিম? ওরা আপনাকে এভাবে সাদা কাপড়ে পেঁচিয়েছে কেন? আফিম, আফিম, আপনি কথা বলছেন না কেন? আমি আমি মৃত্তিকা, কথা বলুন। আফিম সাড়া দেয় না। সে মৃত একটি লাশ, তার জ্ঞান নাই, প্রাণ নাই। সে উঠবে না কখনো, কথা বলবে না। তার অস্তিত্ব পৃথিবী থেকে মুছে গেছে। সে গভীর ঘুমে তলিয়েছে, ঘুম আর কখনো ভাঙবে না। মৃত্তিকার হোশ ফিরে আফিমের লাশ বয়ানা টিমের সদস্যদের কথায় একজন বলে, মিশনে গোলাগুলির সময় প্রতিপক্ষের বুলেটে স্যার আহত হন, হাসপাতালে নেওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কথাটা শোনা মাত্রই মৃত্তিকা চিৎকার করে ওঠে। এতটাই প্রকট শব্দ যে কণ্ঠনালী ছিঁড়ে যাওয়ার মতো ভয়ঙ্কর শব্দে আশপাশ কেঁপে ওঠে। মৃত্তিকার মাথা কাজ করে না। প্রিয়জনকে এভাবে শুয়ে থাকতে দেখে তার শরীর অকেজো অসাড় হয়ে আসছে। সে চোখ গাল মুছে বলে, কি বলছেন এসব? আফিম বলেছিল হসবে, আমাকে বলেছিল শাড়ি পরে সেজে গুজে বসে থাকতে। আমাকে না দেখে ও কোথায় যাবে? আশ্চর্য, আপনারা এসব বলছেন কেন? আফিম উঠবে। মৃত্তিকা আফিমকে ডাকে। আফিম সাড়া দেয় না। মৃত্তিকা উন্মাদ হয়ে ওঠে, খামচে একাকার করে দেয় মৃতদেহটাকে। সে বিশ্বাস করতে পারছে না এইসব। রুহু বেরিয়ে আসছে। আফিমকে ছাড়া মৃত্তিকা অচল। এই মানুষটাকে ছাড়া মৃত্তিকা বাঁচবে কী করে? এ হতে পারে না। মৃত্তিকা আফিমের গালে থাপ্পড় দেয়, মৃত শরীর ঝাঁকায়, বারবার ডাকে, আফিম উঠুন, আফিম, আমি কাঁদছি আফিম, আমার গাল মুছে দিন না। আফিম, আমার চোখের কাজল লেপটে গেছে, ঠিক করে দিন না। আপনি কথা বলছেন না কেন? রাগ করেছেন নাকি? অভিমান, বাবাও কিন্তু কষ্ট পাচ্ছে। আফিম, আপনি উঠুন। আফিম উঠছে না। তার দেহ আরও শীতল হচ্ছে। মৃত্তিকা আহাজারি শুরু করে দিয়েছে। তার আর্তনাদ কান্না দেখে বাকিদের চোখে পানি জমছে। আশরাফ মির্জা আধো আধো চেয়ে দুর্বল কণ্ঠে ডাকে, আফিম, বাবা আমার বুকে আয়। আর তোকে বকবো না, আমি তোকে ছাড়া কিভাবে থাকবো বাবা? আমার কলিজা, আমার একমাত্র সন্তান,
আমার কাছে ফিরে আয় বাবা, বাবা তোকে ভালোবাসে আফিম, এই মেয়েটাকে কাঁদাস না আর। মৃত্তিকা আফিমের লাশ বুকে আঁকড়ে ধরে শক্ত করে বুকের মাঝে মিশিয়ে নেয় আফিমের বুক। সে মরে গেছে, শ্বাস চলছে না। মৃত্তিকার বাহুডোরে আটকে সে তৃপ্তির ঢেকুর তুলছে না। জীবনের মায়া সে ত্যাগ করেছে। মৃত্তিকার কান্না আফিম শুনছে না। মৃত্তিকা হাও মাও করে তাপিয়ে কাঁদে। আফিমের চুলগুলোকে টেনে ধরে আর্তনাদ করে বলে, আমাকে ছেড়ে যাবেন না আফিম, আমি বাঁচবো না, আমার কেউ নেই আফিম, আমি আপনাকে ভালোবাসি আফিম। আপনি শুনতে চেয়েছিলেন না, শুনুন, আমি আপনাকে ভীষণ ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি আপনাকে। আপনি আমায় ধোঁকা দিয়েন না আফিম, আমি মরে যাব, আমার বুক পুড়ছে, আমি দম নিতে পারছি না, আমার কষ্ট হচ্ছে আফিম, কষ্টে আমার বুকের পাঁজর ভেঙে যাচ্ছে, দয়া করে উঠুন, আমার কথা শুনুন। মৃত্তিকা আর আশরাফ মির্জার আর্তনাদে আশপাশের মানুষ ছুটে এসেছে। সবাই কাঁদছে আফিমকে দেখে। মৃত্তিকা সবাইকে দেখে হেসে বলে, আপনারা বলতেন না আফিম গুন্ডা, বখাটে, মাস্তান? আফিম কিন্তু এসব না। আফিম একজন সরকারি কর্মকর্তা, সরকারের গুপ্তচর। ও ভালো কাজ করে, ন্যায়ের জন্য লড়াই করে। আপনারা ওকে আর বকবেন না কেমন? আমার আফিম খুব ভালো, ওকে বকবেন না, ও সহ্য করতে পারবে না। বলেই হু হু করে কেঁদে উঠল মৃত্তিকা। তার কথা সবার বিশ্বাস হলো না। মুহূর্তের মাঝে সাংবাদিকরা এসে ভিড় জমালো। একের পর এক প্রশ্ন করে গেল। সরকারের অন্যান্য সদস্যরা উত্তর দিল। আফিমের পরিচয় প্রকাশ করল প্রথমবার। সকলেই হতভম্ব। বিভিন্ন গণমাধ্যমে এই সাক্ষাৎকার ছড়িয়ে পড়ল। কোটি কোটি মানুষ আফিমের পরিচয় জেনে থ বনে গেল। সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেল, রেডিওতে আফিমের ছবিসহ তার কাজবাজ নিয়ে কথা উঠল। টিমের সদস্যদের ভয়েস ক্লিপ ছড়িয়ে দেওয়া হলো। যারা আফিমকে দেখেনি, চেনে না, তারাও আফিমের জীবনযাপন দেখে অবাক হলো। মৃত্তিকা কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে পড়েছে, শরীরে তার বল নেই। আফিমের শরীরটা প্রচণ্ড ভার। মৃত্তিকা তাকে কোলে চেপে বসে আছে। আফিমের গালের সাথে গাল মিশিয়ে বিড়বিড়ি করে বলছে কিছু। তার শরীর তুলছে, হাত পা কাঁপছে। আফিমকে ঘন ঘন চুমু খাচ্ছে মৃত্তিকা। বুকের মাঝে এমনভাবে আগলে রেখেছে যেন আফিমকে সে কিছুতেই ছাড়বে না, আফিমকে কোথাও যেতে দিবে না। সে কাঁদতে কাঁদতে অনুনয় করে বলে, আফিম উঠুন, আমার ভালো লাগছে না, আমি মরে যাব, আমার ভয় করছে, আমাকে আপনি ছেড়ে যেতে পারেন না, আমি আপনাকে যেতে দিব না। পাড়া প্রতিবেশী সবাই এসেছে। লাশ ধরে আহাজারি শুরু করেছে মৃত্তিকা। শান্ত, রায়ান, রূপক আফিমের মৃতদেহ দেখে থমকে গেল। সবাই মিলে হামলে পড়ল আফিমের মৃতদেহের ওপর। এক নাগারে কাঁদতে লাগলো ভাই সম বন্ধুরা। শান্ত চিৎকার করে কেঁদে উঠল। আফিমের বুক থাবড়ে বলল, আফিম ভাই আমার, তুই ছাড়া আমার কে আছে? কে আমাকে প্রোটেক্ট করবে? তুই ফিরে আয়, তোকে ছাড়া আমার ভালো থাকবো না। মরা বাড়িতে পরিণত হয় মির্জা ভবন। একে একে মৃত্তিকার পরিবারের লোকজন আসে। মৃত আফিমকে ঘিরে কান্নার রোল পড়ে যায়। মৃত্তিকার খিচুনি ওঠে, অজ্ঞান হয়ে যায় কয়েকবার। মেয়ের এমন অবস্থা দেখে ভেঙে চুরে যায় আতিকুর রহমান ও মনোয়ারার হৃদয়। তারাও সমান তালে কাঁদতে থাকে। রাত পেরিয়ে যায়, কান্নার শব্দ কমে এলেও তা গভীর হয়। সবাই মিলে আফিমের লাশ দাফন করার ব্যবস্থা করে বড় মসজিদের পাশের কবরস্থানে। মৃত্তিকা অজ্ঞান হলে সবাই সুযোগ বুঝে আফিমের মৃতদেহটাকে গোসল করিয়ে নিয়ে যায় কবরস্থানে। আফিমের পেশা জানার পর দেশের লাখ লাখ লোক আফিমের জানাজায় ছুটে আসে। সবাই শোক প্রদর্শন করে। আশরাফ মির্জা কাঁদতে কাঁদতে দিশেহারা। তিনি বারবার বলেন, আমার ছেলে সোনার টুকরা, সে দেশের জন্য প্রাণ দিয়েছে। আমার ছেলে শহীদ, আমার ছেলের জন্য আমি গর্বিত। আমি একজন গর্বিত পিতা, আমার ছেলে দেশের জন্য মরছে। শুনছো তোমরা, আমার ছেলে সরকারি কর্মকর্তা। তার আর্তনাদে দেশ বিদেশের মানুষও দাপিয়ে কাঁদে। ছেলেকে কবর দিয়ে কবরের মাটি আঁকড়ে ধরে পড়ে থাকেন তিনি। শুয়ে পড়েন সেখানেই, মাটিতে মুখ ঠেকিয়ে বিড়বিড় করে বলে, বাবারে, কষ্ট হয় একা, আমি আছি বাবা, আমি থাকবো তোর সাথে। মৃত্তিকার জ্ঞান ফিরলে আফিমকে সে পায় না। সে উন্মাদ হয়ে ওঠে, সব কিছু ভেঙে চুরে ফেলে। নিজের ক্ষতি করতে দুবার ভাবে না মেয়েটা। ওকে ইঞ্জেকশন পুশ করে ঘুম পাড়ানো হয়। আফিমের মৃত্যু, আফিমের জীবন নিয়ে চর্চা হয়।
লাখ লাখ মানুষ আফিমের জীবন সম্পর্কে জেনে কাঁদে। তার ন্যায়, তার নিষ্ঠা, কাজের প্রতি দায়িত্বশীলতা দেখে মানুষ আফিমকে কুর্নিশ জানায়। আফিমের ছেলেপেলেরা, এতিম শিশু, বৃদ্ধ ও অসহায় মানুষদের ভালো মন্দ খাওয়ায় রোজ। আফিমের পরকালীন শান্তি কামনায় সব রকম ভালো কাজে ঢুকে পড়ে তারা। মৃত্তিকার অবস্থার অবনতি ঘটে দিনকে দিন। সে পাগল হয়ে যাচ্ছে, হুঁশ জ্ঞান নেই তার। আফিম মারা গিয়েছে আজ 2 দিন। মির্জা ভবন খালে কারো ছুটোছুটি নেই, কারো চেঁচামেচি নেই। মৃত বাড়িতে পরিণত হয়েছে বাড়িটা। মৃত্তিকা ঘরের এক কোণে হাঁটু গেড়ে পড়ে থাকে, খায় না, গোসল দেয় না, এক নাগারে শব্দহীন কাঁদে। রাত হলে কান্নার শব্দ বাড়ে মৃত্তিকার। ফ্লোর চাপড়ে দাপিয়ে কাঁদে। তার কান্নার তীব্র শব্দরা ঘরটাকে আরও ভয়ঙ্কর করে তোলে। মৃত্তিকার পাশে তার মা থাকে। কখন মেয়েটা কি করে বসবে এই ভয়ে সে ঘুমায় না ভালো করে। মেয়েকে চাপটে ধরে রাখে সবসময়। আফিম, যাকে কুন্ডা বখাটে বলে মানুষ তিরস্কার করত, আজ তার নাম জপে সকলে। আজ আফিমের গুণ, আফিমের দায়িত্ববোধ, দেশের প্রতি ভালোবাসা দেখে সবাই বাহবা দেয়, প্রশংসা করে। আফিমের ছবি পোস্টার আকারে দেয়ালে দেয়ালে কারা যেন টানিয়েছে সম্মান প্রদর্শনের জন্য। শহর জুড়ে সবচেয়ে আলোচিত ব্যক্তির নাম আফিম মির্জা, অথচ বেঁচে থাকাকালীন তাকে কজনই বা চিনত। আফিমের গণ্ডি ঢাকার মধ্যে সীমাবদ্ধ ছিল, আর আজ দেশ বিদেশের মানুষ আফিমকে চেনে, জানে। তার কাজের জন্য তার প্রতি সম্মান, ভক্তি, শ্রদ্ধা বেড়ে গিয়েছে। সবার এত এত আলোচনা, এত এত প্রশংসা, মানুষটা বেঁচে থাকতে পায়নি। আফিম যদি আজ বেঁচে থাকতো কতই না খুশি হতো। মনোয়ারা ঘুমিয়েছে, মৃত্তিকা এখনও সজাগ। 2 দিন ধরে সে ঘুমায় না। এর মাঝে প্রায় 10 বার কবরে গিয়ে মাটি ধরে কেঁদেছে। পাগলের মতো কবরের মাটি খুঁড়ে লাশটা বের করার চেষ্টা করেছে। তাকে আটকানো হয়েছে বারবার। আফিমের মৃত্যুটা মৃত্তিকার কাছে রহস্যজনক। আফিমের তো সেদিন কোনো মিশনে যাওয়ার কথা ছিল না। মৃত্যুর আগের দিনই তো সে মিশনে গিয়ে একদল সন্ত্রাসীদের ধরেছে বন্দর থেকে, ওদের থানায় পাঠিয়ে দিয়েছে। যেদিন আফিম মারা গেল সেদিন তো বলেছিল কারোর সাথে দেখা করতে যাবে। হ্যাঁ, মনে পড়েছে মৃত্তিকার। আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা করার কথা ছিল আফিমের। যাবার আগে এটাই সে বলে বেরিয়েছিল। এমনকি মিশনের পর থেকে আফিম মৃত্তিকাকে সাবধানে থাকতে সতর্ক করেছিল, বাড়ি থেকে বের হতে না করেছিল। এবারে ও বাড়িতে গার্ড আরও বাড়িয়ে দিয়েছিল। সবাইকে রক্ষা করতে গিয়ে মানুষটা নিজের প্রাণ হারালো। মিশনে কি এমন হয়েছিল? কেন লোকটা চিন্তিত ছিল সবার জন্য? মৃত্তিকা কাভার এলোমেলো করে ফেলে। কিছু একটা খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠে সে। মনে পড়ে যায় পেন ড্রাইভের কথা। আফিম ওটা দিয়েছিল তাকে। কোথায় পেন ড্রাইভটা? মৃত্তিকা খুঁজে বের করে সেই পেন ড্রাইভ। তখনই সে ফোন করে শান্তকে। আইটি ডিপার্টমেন্টের লোক শান্ত, এসব খুব ভালো বুঝবে। শান্ত তড়িঘড়ি করে আফিমের বাসায় ঢোকে। পেন ড্রাইভটা অন করতেই সবটা পরিষ্কার হয় তাদের চোখে ধরা দেয়। মৃত্তিকা হো হো করে কেঁদে ওঠে, সাথে শান্ত নিঃশব্দে কাঁদে। কান্নার দাপটে পুরো ভবন কেঁপে ওঠে। শাহবাগ মোড়ে টানা 2 মাস আন্দোলন করেছে আফিমের ছেলেপেলেরা। প্রমাণ লোপাট করা হয়েছিল। মিশনে আটক হওয়া সব লোকদের ছেড়ে দেওয়া হয়েছিল। অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য সরিয়ে ফেলা হয়েছিল। তবে সেই সুরক্ষা হয়নি। পেন ড্রাইভে আটক হওয়া সকলের জবানবন্দি এবং ওই রাতের মিশনের সমস্ত ঘটনা ক্যামেরায় ধারণ করা হয়েছিল। মিছিল, আন্দোলন, রাস্তা অবরোধের মাধ্যমে শেষমেশ আফিমের মৃত্যুর রহস্য সবার সামনে এসেছে এবং বিচার হয়েছে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর। ওদের ক্ষমতাচ্যুত করে সেলে আটকে রাখা হয়েছে। জনগণ ওদের উপর ক্ষুব্ধ। ওদের পেলেই যেন জনগণ ছিঁড়ে খাবে, রাস্তায় পায়ের তলায় পিষবে। জনগণ ক্ষোভে ফেটে পড়েছে। ওদেরকে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। ওদের ফাঁসি চেয়ে জনগণ আন্দোলন গড়ে তুলেছে। আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে ফেরার পথেই আফিমকে গুলি করে মেরেছিল আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর লোক। আফিমকে নিষ্ঠুরভাবে মেরেছে ওরা। একের পর এক গুলি ছুঁড়ে বুক চাজরা করে ক্ষতবিক্ষত করেছিল আফিমকে। বেঁচে যাওয়ার কোনো সুযোগ দেয়নি ওরা। বাইক থেকে ধপ করে রাস্তায় পড়ে গিয়েছিল আফিম। পেছঢালা রাস্তায় রক্তে হামাগুড়ি খেয়েছিল সে। নিজেদের স্বার্থ হাসিল করতে ওরা আফিমের জীবন কেড়ে নিয়েছে, একটি পরিবারকে নিঃশেষ করে দিয়েছে। আজ মৃত্তিকা নীল রঙের শাড়ি পরেছে, হাতে নীল চুড়ি, চোখে মোটা করে কাজল টেনেছে সে। অসম্ভব সুন্দর দেখাচ্ছে তাকে। আয়নায় নিচের দিকে তাকিয়ে মৃত্তিকা পেছন ফিরে বলে, আমাকে কেমন লাগছে আফিম? পেছন থেকে আফিম হেসে উত্তর দেয়, আমার বউ বউ লাগছে। লাজে থতমত খায় মৃত্তিকা, বলে, আপনি আমায় আর আগের মতো ভালোবাসেন না।
আফিম মেয়েটির অভিযোগ শোনে মৃত্তিকা মুখ ফুলায়, ঝড়ো ঝড়ো করে কাঁদে। এত ছোট বিষয়ে কেউ কি করে কাঁদে আফিমের জানা নেই। সে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে বলে। আহা, কাঁদছো কেন? মৃত্তিকা টলটলে চোখে বলে। আপনি এত দূরে দূরে থাকেন কেন? আপনাকে আমার ছুতে মন চায়। আফিমের মুখটা খানিক ফ্যাকাশে হয়ে আসে। মলিন স্বরে সে বলে। আমি তোমায় ছোঁয়ার ক্ষমতা হারিয়েছি। আমি যে আর নেই মৃত্যু, পৃথিবীর কোথাও আমি নেই। আমি তোমার ভ্রম, তোমার কল্পনা। বাস্তবে আমার কোনো অস্তিত্ব নেই মৃত্যু। মৃত্তিকা ডুকরে কেঁদে ফেললো আবারও। বলল। একদম বাজে কথা বলবেন না। খালি আমাকেই কাঁদাতে চান তাই না? একটুও মায়া দেওয়ার নেই আপনার? আপনি আছেন, হয়তো সামনে দাঁড়িয়ে আছেন। আপনার কিছু হয়নি। আমি আপনাকে কোথাও যেতে দিব না। আপনি সুস্থ আছেন, আমার কাছে আসেন, একদম ছল করবেন না। আশরাফ মির্জা এসেছিলেন মৃত্তিকার ঘরে। বরাবরের মতো মৃত্তিকাকে একা একা কথা বলতে দেখে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। আফিমের মৃত্যুর 2 মাস পরেও মৃত্তিকা স্বাভাবিক হতে পারেনি। সে এখন অস্বাভাবিক আচরণ করে। কখনো তাকে মাঝরাতে রান্নাঘরে দেখা যায়। আশরাফ মির্জা যদি জিজ্ঞেস করেন এত রাতে সে কী করছে, মৃত্তিকা গাল ভরে হেসে উত্তর দেয়। আপনার ছেলে মারপিট করে এসেছে, বললো চিংড়ি মাছ খাবে। নারী দিয়ে উপায় আছে বলুন? কখনো আবার মৃত্তিকা মাঝরাতে উচ্চস্বরে গান গেয়ে ওঠে। আশরাফ মির্জা বারণ করলে লাজুক হেসে বলে। আফিম গান শুনতে চায় বাবা, তার কণ্ঠে নাকি সুর নেই, খুব মন খারাপ করে থাকে এই বিষয়টা নিয়ে, তাই আমি গান গেয়ে ওর মন ভালো করে দেই। মৃত্তিকা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। সে হাওয়ার সাথে কথা বলে। তার কল্পনায় একটা আফিম আছে। সে বিশ্বাস করে না যে আফিম নেই। সর্বক্ষণ সে আফিমের সাথে কথা বলে। যে পৃথিবীতে নেই তার সাথে কিভাবে কথা বলা যায়? সে কখনো হাসে, কখনো কাঁদে। তার মতিগতি বোঝে দেয়। মৃত্তিকার বাবার বাড়ির লোকজন তাকে নিতে এলে সে যেতে চায় না মির্জা ভবন থেকে। বলে, ও বাড়িতে যাওয়া আফিম একদমই পছন্দ করে না। ও বলেছে এখানেই থাকতে, নইলে চটকানি দেবে। আমার তো রাগ হয়, কিন্তু কি করব? সে যদি পালিয়ে যায়, তাই তো আমি কোথাও যাই না। ওর তো খুব রাগ, আমাকে বাড়িতে না পেলে খুব কষ্ট পাবে। মৃত্তিকা তার কল্পনায় সুখে। এই সুখটুকু কেউ কেড়ে নিতে চায় না। আফিম নেই, তার দেহটা কবরে পচে গলে গিয়েছে। কেউ এখন মৃত্যু বলে ডাকে না, ভালোবাসে না, আদর করে না। মৃত্তিকা অভিমানে রাগে কত গালিগালাজ করে, বিলাপ করে, কাঁদে। তবুও নিষ্ঠুর আফিম পুরোপুরি ধরা দেয় না। সে দূরে দূরে থাকে, মৃত্তিকার কাছে আসে না, গান গায় না। বড় আক্ষেপের সুরে আফিম বারবার বলে। আমি হারিয়েছি সেখানে যেখান থেকে কেউ ফিরে আসে না। আমি আমার মৃত্যুর সান্নিধ্য হারিয়েছি। আমার ক্ষমতা নেই মৃত্যুকে ছোঁয়ার, ভালোবাসার। আমি দূর থেকেই তোমাকে ভালোবাসি মৃত্যু, খুব গভীরভাবে ভালোবাসি। মৃত্তিকা আহাজারি করে কাঁদে উন্মাদের মতো। ক্রন্দনদ্রুত ভাঙা কণ্ঠে অভিযোগ সরে। দূরত্ব এত যন্ত্রণাদায়ক কেন? আমার আফিম, তাকে কেউ দেখে না কেন? সে আছে, সত্যিই সে আছে। সে আমার পাশে বসে থাকে। তার এখন কোনো কাজ থাকে না। সে এখন আর পালায় না, মারপিট করে না। সে এখন আমার কাছে এসে থাকে। তবুও মনে হয় সে অনেক দূরে। আফিম, পুনঃজন্ম বলে কিছু নেই। যদি থাকে সৃষ্টিকর্তার কাছে আমার অনুরোধ, পরের জন্মে তিনি যেন আমাকে আপনার ভাগ্যে রাখেন। আমি যেন আপনারই হই, শুধুমাত্র আপনার। এরপর আবার হাসে মৃত্তিকা, আবার কাঁদে। কখন হাসে কখন কাঁদে বোঝা দেয়। ঘরের এক কোণে বসে কত শত আলাপ করে আফিমের সাথে। তার মানসিক অবস্থা ভেঙে দেয় আশরাফ মির্জাকেও। এই গল্পের সমাপ্তি কোথায়? মৃত্তিকা আজীবন এই দুঃখ বয়ে বেড়াবে? মাত্র 3 মাসের সংসার জীবন তাকে এমনভাবে আটকেছে, সে চাইলেও এই সংসার থেকে বের হতে পারে না। সে সাধ্যই তার নেই। আফিম মির্জাকে ঘিরে তার একটি ছোট্ট সংসার গড়ে উঠেছে কল্পনায়। কিন্তু এই ভ্রমের মেয়াদকাল কতদিন? ঘর থেকে আবারও মৃত্তিকার কথা ভেসে আসে। এখন সে কল্পনা থেকে বেরিয়ে এসেছে। এরকমটাই হয়, সে কখনো ভ্রমে আটকে থাকে, আবার কখনো তার চেতনা ফেরে। যখন কল্পনায় থাকে তখন হাসে, আর ভ্রম কেটে যেতেই চিৎকার করে তাপিয়ে কাঁদে। এখন বাস্তবতা বুঝতে পেরে মৃত্তিকা কাঁদছে, তার দুর্বল কণ্ঠ ভেসে আসছে। মাত্র 3 সপ্তাহের সম্পর্কে
আপনি আমায় এমনভাবে বাঁধলেন কেন? কেন আমায় নরক যন্ত্রণা দিলেন? আমি আর পারছি না। আবার দুঃখে বুক ফেটে যায়, মরে যেতে ইচ্ছে করে। আমি পারি না আর। আফিম, আসুন না, আমাকে ডাকুন একবার। আমার কষ্ট হয় আফিম, আমি মরে যাচ্ছি আফিম। আপনি বলেছিলেন আমার কান্না আপনার ভালো লাগে, তবে তা হতে হবে সুখের কান্না। আজ আমি অনেক কষ্টে হাউমাউ করে কাঁদছি। আপনি আমায় একটু জড়িয়ে ধরুন না, একটু শান্ত করুন না আমায়, আমার হৃদয়টাকে। আমার যে বুকটা পড়ে, এত দহন আমি সইতে পারি না আফিম। একটু পরেই সে আফিমকে কল্পনা করে আবার ফিক করে হেসে ওঠে। গল্প জুড়ে দেয় কল্পনায় বসবাসরত আফিমের সাথে। আফিম শোনে সকল আবদার অভিযোগ যা লুটিয়ে আছে মাটির নিচে।